নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি শিল্পা। আসছি বিস্তারিত খবরের দিকে। চাকরির দাবিতে এবার অনশন আন্দোলনের পথে চাকরিহারারা। সম্মানজনক সমাধান সূত্র না মেলা পর্যন্ত এই অনশন তারা চালিয়ে যাবেন বলে ঘোষণা করেছেন। সেই মতো সল্টলেকের এসএসসি ভবনের সামনে বৃহস্পতিবার সকাল 11টা থেকে লাগাতার রিলে অনশন শুরু করেছেন চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীরা। এরই মাঝে এসএসসি ভবনের সামনে আন্দোলনরত চাকরিহারাদের সাথে দেখা করতে এলেন সাংসদ অভিজিৎ গাঙ্গুলি, রূপা গাঙ্গুলি, সাংস্কৃতিক সেলের আহ্বায়ক শ্রী রুদ্রনীল ঘোষ। তারা এসে চাকরিহারা শিক্ষকদের সঙ্গে কথা বলেন ও পাশে থাকার আশ্বাস দেন। চাকরির দাবিতে এবার অনশন আন্দোলনের পথে চাকরিহারা। সম্মানজনক সমাধান সূত্র না মেলা পর্যন্ত এই অনশন তারা চালিয়ে যাবেন বলে ঘোষণা করেছেন তারা। সেই মতো সল্টলেকে এসএসসি ভবনের সামনে বৃহস্পতিবার সকাল 11টা থেকেই লাগাতার রিলে অনশন শুরু করেছেন চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীরা। এরই মাঝে এসএসসি ভবনের সামনে আন্দোলনরত চাকরিহারাদের সাথে দেখা করতে এলেন সাংসদ অভিজিৎ গাঙ্গুলি, রূপা গাঙ্গুলি ও সাংস্কৃতিক সেলের আহ্বায়ক শ্রী রুদ্রনীল ঘোষ। তারা এসে চাকরিহারা শিক্ষকদের সঙ্গে কথা বলেন ও পাশে থাকার আশ্বাস দেন। জোড়া মামলা হয়েছে, যারা লাথি খেলেন পুলিশের, যারা মার খেলেন, যে শিক্ষকদের চাকরি যারা চুরি করলো, অবিরত নাটক করে চলেছে এই সরকার। মানুষের মনে একটা বড় প্রশ্ন এসছে যে নেতাজি ইন্ডোরে যখন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী সেজে তিনি যোগ্য চাকরিহারা যারা তাদের নিয়ে মিটিং করলেন, তো তার মানে সেই দিনই তো লিস্টটা প্রকাশ করে দিতে পারতেন যারা এসেছে তারা যোগ্য আর যারা আসেনি তারা অযোগ্য। সেই লিস্টটা তিনি প্রকাশ করে দিলেন না। যখন গোল্ড মেডেলিস্টের আমি খবর দেখলাম, তো সে তো আজকে নতুন করে গোল্ড মেডেলিস্ট হয়নি, তার তো সারা জীবনে ভালো রেজাল্টের তার কাছে প্রমাণ আছে। তো উনি আন্দোলন করে বলছেন আমরা কেউ নতুন চাকরিতে কাউকে বসতে হবে না। আরে ভাই, বসতে হবে না, সেটার একটা উত্তর আপনাকে সলিউশন বার করতে হবে। সঞ্জয় রায়চৌধুরীর রিপোর্ট, ওঙ্কার বাংলা। আপনারা দেখছিলেন সেই ছবি। চাকরির দাবিতে এবার অনশন আন্দোলনের পথে নেমেছেন চাকরিহারারা। সম্মানজনক সমাধান সূত্র না মেলা পর্যন্ত এই অনশন তারা চালিয়ে যাবেন বলে ঘোষণা করে দিয়েছেন তারা। সেই মতোই কিন্তু সল্টলেকের এসএসসি ভবনের সামনে বৃহস্পতিবার সকাল 11টা থেকে লাগাতার রিলে অনশন শুরু করেছেন চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীরা। সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেখানে গিয়ে উপস্থিত হয়েছিলেন এবং সঙ্গে ছিলেন রুদ্রনীল ঘোষ এবং রূপা গাঙ্গুলি। তারা কিন্তু চাকরিহারা শিক্ষকদের সঙ্গে কথা বলেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। আমাদের সঙ্গে ইতিমধ্যে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্জয় রায়চৌধুরী। সঞ্জয়, চাকরিহারা শিক্ষকদের মারধরের প্রতিবাদে কিন্তু আজ এসএসসি ভবনের সামনে বিক্ষোভে নেমেছিলেন চাকরিহারা শিক্ষকেরা এবং সঙ্গে সাধারণ মানুষেরাও ছিলেন। কি ছবি ছিল আজ শহর কলকাতার, আমাদেরকে জানাও। দেখো, তুমি যেটা বললে যে চাকরিহারাদের সাথে সাধারণ মানুষ নেমেছিল, এর পাশাপাশি রাজনৈতিক দলও নেমেছে। শুধু বিজেপি নয়, বিজেপি ছাড়া অন্যান্য রাজনৈতিক দলের নেতৃত্বরাও কিন্তু এই চাকরিহারাদের পাশে কলকাতার আনাচে কানাচে তাদের দিনভর দেখা গিয়েছে। এবং তোমাকে জানাই যে সল্টলেকে আচার্য ভবনের পাশে তারা রূপা গাঙ্গুলি ছিলেন এবং কৌস্তব বাগচি ছিলেন এবং একাধিক বিজেপির নেতৃত্ব ছিলেন। তার মধ্যে ছিলেন হচ্ছে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, যিনি কিনা এই চাকরিহারাদের বিষয়টা নিয়ে তিনি প্রথমে হাইকোর্টে তিনি দেখভাল করতেন, সওয়াল করতেন। তারপরে তিনি সেই জজের চাকরিটি ছেড়ে কিন্তু বিজেপিতে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন এবং জেতেন। বর্তমানে তিনি এমপি এবং সেই হিসাবে উনি অনেকটাই জানেন এই চাকরিহারাদের বিষয়টা বা চাকরি সংক্রান্ত যে ঘোটালা হয়েছে সেই বিষয়টা। ফলে এদিনও তাকেও দেখা গেল যে তাদের পাশে দাঁড়াতে। এর পাশাপাশি একাধিক সংগঠনের পক্ষ থেকে মিছিল হয়েছিল, যেমনটা হয়েছিল তোমার শিয়ালদা থেকে ধর্মতলা। এবং এই দিনকে চাকরিহারারা তারা জানিয়েছিল যে সাধারণ মানুষজনও যাতে এই মিছিলে অংশগ্রহণ করে।
এবং এবং তোমাকে বলি যে বৃহস্পতিবার এসএসসি ভবনের এই পুলিশের যে নির্যাতন হয়েছিল বৃহস্পতিবার এসএসসি এই যোগ্য ছাত্রদের পিছনে বা চাকরিহারাদের পিছনে, এবং সেখানে আজকে দেখা গেল তাদের একটা যে মিছিল, তাদের সমর্থনে যে মিছিল সাধারণ জনগণের, সেখানে আরজিকর আন্দোলনের অন্যতম যারা মুখ ছিল সেই সমস্ত ডাক্তাররা, অর্থাৎ দেবাশিস হালদার, আশফাকুল্লাহ নাইয়া, এই ধরনের অভয়াকাণ্ডের যে সমস্ত প্রতিবাদী, তাদেরকেও সেই মিছিলটা দেখা গেল। সেই মিছিলটা কলকাতার রাজপথে অর্থাৎ শিয়ালদা থেকে ধর্মতলার প্রাণকেন্দ্র পর্যন্ত তারা সেই মিছিলটা নিয়ে আসে, এবং এরপরে তারা পুলিশকে কাজ এবং আইন সামলানো এবং লাঠি পেটা করা, যে মারা, এর বিরোধিতা করা হয় মূলত যাদের চাকরিহারা তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছিল। শিল্পা, যে অভিজিৎ গাঙ্গুলির সঙ্গে রূপা গাঙ্গুলি এবং রুদ্রনীল ঘোষ এনারা কিন্তু গিয়েছিলেন চাকরিহারাদের সঙ্গে দেখা করতে এবং তারা কথাও বলেছেন তাদের সঙ্গে, তারা কি সংবাদ মাধ্যমকে কিছু জানিয়েছেন? হ্যাঁ, তারাও চাকরিহারাদের পিছনে পাশে দাঁড়িয়েছেন এবং তারা জানিয়েছেন যে সম্ভব সরকারের কিছু নির্দিষ্ট কার্যাবলী অর্থাৎ পদক্ষেপ গ্রহণ করলে চাকরিহারারা যারা অর্থাৎ যোগ্য প্রার্থী, যেহেতু দেখা দিয়েছে যোগ্য এবং অযোগ্যদের চাকরি পাওয়া নিয়ে একটা বিতর্ক, এবং যোগ্যহারা যারা তাদের পাশে অবশ্যই থাকবেন, এবং সরকারের কিছু নিয়ম নিষ্ঠা পরিবর্তন করলে যে যারা যোগ্য তারা চাকরি ফিরে পেতে পারে, এই বিষয় নিয়ে তারা একাধিকবার আলোকপাত করেছেন। এবং বিজেপি অর্থাৎ তারা দলীয় নেতৃত্ব হয়ে তারা জানিয়েছেন যে যারা চাকরিহারা তাদের পাশে তারা রয়েছেন এবং তাদেরকে তারা সব রকম ভাবে সহায়তা করবেন, আইনি সহায়তা থেকে আর যে সহায়তা লাগবে। এর পাশাপাশি বিজেপি নেতৃত্ব আরো একটি তাদের দিকে রেখেছেন, এবং এই বর্তমানে এই সরকার যদি তাদের বিষয়ে কোনো রকম সহায়তা না করে, তারা যদি আসন্ন ভোটের কথা মাথায় রেখে ভোটের সময়, যেহেতু 2026-এ ভোট এবং রাজ্য বিধানসভার পর প্লট পরিবর্তন হতে পারে এবং বিধানসভার ভোট, সেই ভোটে যদি বিজেপি ক্ষমতায় আসে, তাহলে যারা যোগ্য তারা প্রত্যেকেই বিনা পরীক্ষায় ফের চাকরি পাবে, এবং তার সাথে সাথে আরো অধিকাংশদের চাকরি দেওয়া হবে, এই আশ্বাস অর্থাৎ রাজনৈতিক কিছু কথাবার্তাও তাদের সাথে বলেছেন এই সমস্ত বিজেপি নেতৃত্ব, যাদের নাম বললে তুমি, শিল্পা। একদমই সঞ্জয়, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি পরিস্থিতির দিকে নজর রাখো, আমরা আবারও আসবো তোমার কাছে। আপনারা শুনছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জয় রায়চৌধুরীর কাছ থেকে, যে আজ মোটামুটি সারা দিন ব্যাপী এসএসসি যে চাকরি হারারা তারা কিন্তু তাদের যে তাদের যে চাকরি বা তাদের যে চাকরি, সেই চাকরি কিন্তু তারা নিজেদের আবার ফিরে পাওয়ার জন্য এসএসসি ভবনের সামনে বিক্ষোভ দেখান, এবং সেই নিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে চর্চা তুঙ্গে উঠেছে। কসবায় শিক্ষকেদের মারধর করার প্রতিবাদে সল্টলেক এসএসসি ভবনের সামনে বিক্ষোভ বিজেপির যুব মোর্চার। বিজেপি কর্মীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। কিছুক্ষণ পরেই পুলিশ এসে আন্দোলনকারীদের গ্রেফতার করে নিয়ে যায়। এসএসসি ভবনের সামনে আমাদের কোন গণতন্ত্র বেঙ্গলে যে পুলিশের যেভাবে আন্দোলন মারছে, পুলিশরা মারছে, তারা বাংলার ভালো ভালো রক্ষাকে নিচ্ছে না। এখানে আমরা প্রতিবাদ করতে এসেছি, এই পরিবর্তন হোক। সব পরিবর্তন না হলে এরকমই চলবে। আমরা বাংলার মানুষও বলতে চাই, দয়া করে এই সরকারকে বদলি করুন, না হলে এরকমই বাংলাকে সমাজকে পুরো বদলা মার। পুলিশ নিরপেক্ষ নেই, পাল্টা জবাব দিতে হবে। পুলিশ যদি নিরপেক্ষ হয়ে যায় তাহলে গন্ডগোল বন্ধ হয়ে যাবে। বৃহস্পতিবার তৃণমূলের আক্রমণে গুরুতর আহত বিজেপি কর্মী নির্মল দেকে কল্যাণীর এইমস হাসপাতালে দেখতে এসে তোপ অর্জুন সিংয়ের।
বলে মনে হয়? পাল্টা জবাব, গন্ডগোলে শেষ হয়ে সবসময় পাল্টা জবাব দেবেন। গন্ডগোলটা এমনি কেন, পুলিশ নিরপেক্ষ নেই, পুলিশ নিরপেক্ষ থাকে। আমি ব্যারাকপুরে সবসময় বলি একটা কথা, কি পুলিশ যদি নিরপেক্ষ হয়ে যাবে ব্যারাকপুরে গন্ডগোল বন্ধ হয়ে যাবে। বাট পুলিশ নিরপেক্ষ নেই, এই জন্য নিজে বাঁচতে গেলে নিজেকে লোক। আপনি কি পাল্টা দেবেন বলে দাবি করছেন? পাল্টা দেওয়ার দাবি করছেন? 100% না মারলে বাঁচবে না, বিজেপি কোনো কর্মী বাঁচবে না। আজকে কর্মী হচ্ছে, কালকে কে যে বলছে কি আমি নেতা আছি সেও মার খাবে। কাদেরকে বলছে? টার্গেটটা কাদের? এই আমার পাশে দাঁড়িয়ে আছে, মার খাবে। আপনি টার্গেটটা কাদের করছেন? যেরকম যে মারিয়েছে তাকে ধরে পেটাতে হবে। চিহ্নিত করেছে 100% সিপি। দিন কয়েক আগে সালানপুরের এক বিজেপি কর্মীকে মহেশ উমিয়াকে পুলিশ মিথ্যে মামলায় গ্রেফতার করে এবং তাকে লকআপে মারধর করে পুলিশ বলে অভিযোগ। এর বিরুদ্ধে বৃহস্পতিবার থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় বিজেপি কর্মী ও সমর্থকদের। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে, যদিও মারধরের অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। যে কর্মী আছে সেই কর্মীকে ওনারা অ্যারেস্ট করে নিয়ে যান। মার খেয়েছে বিজেপি, অ্যারেস্ট হয়েছে বিজেপি এবং ফলস এলিগেশনও পেয়েছে বিজেপি। তারপর লকআপে নিয়ে আসতে আসতে ওনাকে বেধড়ক মারা হয়, এমন মারা হয় উনি আজকে আসানসোল এসডি হসপিটালে ভর্তি আছে গত 8 তারিখ থেকে। কি কারণে এত সক্রিয়তা দেখাচ্ছেন আপনারা? কার নির্দেশে? ওই 4টে কয়লা চোরের নির্দেশে? যে কয়লা চোরগুলো আপনাকে তুলে দেয় তাদের নির্দেশে আপনি এই সমস্ত জিনিসগুলো দেখাচ্ছে। ওই জায়গাটা যেটা হয়েছে, যেটা আপনার পাহাড়গড়া ক্যাম্পটা, সেটা পুরোপুরি তোলা আদায় করার জন্য হয়েছে। এই যে ঘটনাটা বলছে বিজেপি পার্টি যারা আন্দোলন করছে, ওটা নিয়ে যেই লোকটা আছে, যার নিয়ে নুনিয়া নিয়ে বলা হচ্ছে ও মেন্টালি ডিস্টার্ব আছে, ওকে ট্রিটমেন্ট করাক, পারিবারিক লোক ট্রিটমেন্ট করাক, এটাই তো মেন। ওটা দেখুন, পরিবারের ঘটনা, পরিবারকে বুঝতে হবে। মেন্টাল ডিস্টার্ব হচ্ছে, লোক যেন জানে, পাড়াতে জানে। আপনি যে পাড়াতে ইনকোয়ারি করতে পারেন, মেন্টাল ডিস্টার্ব আছে, ওকে ট্রিটমেন্টের দরকার আছে, ট্রিটমেন্ট করা। আসছে পরবর্তী খবরের দিকে। বাঁকুড়ার জয়পুরের মদন মোহনপুরে ভক্তদের প্রচেষ্টায় তৈরি হতে চলেছে লোকনাথ ধাম। জয়পুরের ঐতিহ্য সমুদ্রবাদ থেকে জল নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে প্রায় 2 কিলোমিটার পথ অতিক্রম করে মদন মোহনপুরে লোকনাথ ধামের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো। বাঁকুড়া জেলার অন্যতম পর্যটন কেন্দ্র জঙ্গলে ঘেরা জয়পুর, যেখানে একসময় ছিল মল্ল রাজাদের আধিপত্য। এই বাঁকুড়ার জয়পুরের মদন মোহনপুরেই ভক্তদের প্রচেষ্টায় তৈরি হতে চলেছে লোকনাথ ধাম। বৃহস্পতিবার সকাল থেকেই এলাকার প্রায় 150 মহিলা ও কয়েকশো পুরুষ আনন্দ উৎসবের মধ্য দিয়ে জয়পুরের ঐতিহ্য সমুদ্রবাদ থেকে জল নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে প্রায় 2 কিলোমিটার পথ অতিক্রম করে মদন মোহনপুরে লোকনাথ ধামের ভিত্তিপ্রস্তর স্থাপন করল। আমাদের জয়পুর মানুষের মানে ওই একটা সদ ইচ্ছা ছিল যাতে একটা বাবা লোকনাথের ধাম হয়। আমরা সেই প্রচেষ্টা নিয়ে অগণিত মানুষের সাহায্য পেয়েছি। সেই অগণিত মানুষের সাহায্য নিয়ে আজকে আমরা সেই লোকনাথ বাবার মন্দির তৈরি করার জন্য ভিত্তিপ্রস্তরের অনুষ্ঠান করছি। এই শোভাযাত্রায় ভক্ত থেকে সাধারণ মানুষের উন্মাদনা ছিল চোখে পড়ার মতন। বাঁকুড়া থেকে শুভম কর্মকারী রিপোর্ট, ওঙ্কার বাংলা। নদিয়ার শান্তিপুরের 16 নম্বর ওয়ার্ডের স্টিমার ঘাট এলাকায় প্রতি বছর চৈত্র মাসে অনুষ্ঠিত হয় নীল পুজো ও গাজন উৎসব। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই গান ও উৎসব বই নিয়ে চলেছে এক গভীর ঐতিহ্য ও সমাজ সচেতনতার বার্তা। নদিয়ার শান্তিপুরের 16 নম্বর ওয়ার্ডের স্টিমার ঘাট এলাকায় প্রতি বছর চৈত্র মাসে অনুষ্ঠিত হয় নীল পূজা ও গাজন উৎসব। আর এই উৎসবকে ঘিরে বছরের পর বছর ধরে চলে আসছে এক অনন্য সংস্কৃতি, অষ্টক ও
বুলান গান। প্রায় 100 বছরের পুরনো এই ঐতিহ্য আজও সমান জায়গায় রয়েছে স্থানীয়দের হৃদয়ে। গাজন কমিটির সদস্যরা জানিয়েছে, অষ্টক গানটা আমাদের গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্য। তো আমাদের পূর্বপুরুষ থেকে অষ্টক গান, আমাদের যে চড়ক পুজো বা নীল পুজো হয়, এই নীল পুজোর একটা অঙ্গ হচ্ছে অষ্টক গান। অষ্টক গানের মধ্য দিয়ে আমাদের এই পুজোর সূচনা হয়। গ্রাম বাংলার চিরাচরিত আমাদের পূর্বপুরুষদের যে প্রথা, সেটাকে আমরা আজও ধরে রেখেছি এবং আগামী দিনেও ধরে রাখার জন্য চেষ্টা করব। তাছাড়াও তারা জানান, বুলান গান গাওয়ার সময় যে অর্থ সংগ্রহ হয় তা পুরোটাই খরচ হয় গাজন উৎসব ও শিব পূজার আয়োজনের জন্য। উৎসবের প্রতিটি পর্বে স্থানীয় মানুষদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকে নজরকাড়া। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই গান ও উৎসব বয়ে নিয়ে চলেছে এক গভীর ঐতিহ্য ও সমাজ সচেতনতার বার্তা। গাজন কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও এই সাংস্কৃতিক উত্তরাধিকার বজায় রাখতে তারা নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাবেন। নদিয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট, ওঙ্কার বাংলা। জঙ্গলমহলের আশুই গ্রামের শীতলা পুজো এবার 75তম বর্ষে পদার্পণ করলো। সেই উপলক্ষে প্রতিষ্ঠা করা হলো দেবীর নতুন পাথরের মূর্তি। আয়োজন করা হয়েছিল 108 জন মহিলার বিশেষ বর্ণাঢ্য যাত্রা। এই যাত্রার মূল আকর্ষণ হয়ে উঠেছিল 20 জন মহিলা ঢাকির বিশেষ প্রদর্শন। রোগ নিরাময়ে গ্রামের মানুষের ভরসা দেবীর পূজা। লোকবিশ্বাস অনুসারে শীতলার পুজো করলে পরিবারের রোগ ও কষ্টের হাত থেকে রক্ষা পাওয়া যায় এবং সন্তানরা সুস্থ থাকে। আর সেই বিশ্বাস থেকেই প্রত্যেক বছর অরণ্য ঘেরা জঙ্গলমহল ঝাড়গ্রাম জেলার অন্তর্গত গোপীবল্লভপুরের আশুই গ্রামে ধুমধাম করে অনুষ্ঠিত হয় এই শীতলা মায়ের পুজো। এবার সেই পুজো 75তম বর্ষে পদার্পণ করল। সেই উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে মন্দিরে মায়ের পাথরের মূর্তি প্রতিষ্ঠা করা হয়। এদিন 20 জন মহিলা ঢাকেই ছিল এই শোভাযাত্রার মূল আকর্ষণ। মূর্তি প্রতিষ্ঠা উপলক্ষে 108 জন মহিলা শোভাযাত্রা করে সুবর্ণরেখা নদী থেকে 118 ঘড়া জল এনে মূর্তি ও মন্দির শুদ্ধিকরণ করেন। বৃহস্পতিবার সকাল থেকে আসানসোল পৌর কর্পোরেশনের 4 নম্বর বোর্ড অবরোধ করে নতুন বিক্ষোভ মূর্তি দেখান প্রতিষ্ঠা তারা। করা হয়। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, আজকে যে স্থাপন করার আগে 118 কলস সুবর্ণরেখা নদী থেকে মহিলাদের নিয়ে এবং মহিলা ঢাকিদের নিয়ে সুন্দরভাবে প্রসেশন করে সারা গ্রাম শুদ্ধ ঘুরিয়ে সুন্দরভাবে আমরা মাকে স্নান করে, গঙ্গা জলে স্নান করে প্রতিষ্ঠাতা করেছি। তো আমরা এত ঢাকের দেখতে পাই না, এখন কি হচ্ছে সবাই ডিজে ইউজ করছে, কিন্তু আমরা ভাবলাম যে আমরা ঢাকিদেরকে আনবো। আর বিশেষ করে মহিলাদেরকে এক্ষেত্রে দেখা খুব কমই যায়, তাই জন্যে আমরা বললাম যে একবার মহিলাদেরকে আমরা চান্স দিয়ে দেখি। আর এটা আমরা খুব আকর্ষণীয় জিনিস ছিল, আর তাই জন্যই আমরা মহিলা ঢাকিদের এনেছি। মায়ের মূর্তি প্রতিষ্ঠা উপলক্ষে আশু গ্রামে দর্শনার্থীদের ভিড় ছিল নজর কাড়ার মতো। ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট, ওঙ্কার বাংলা। আসছে পরবর্তী খবরের দিকে। পানীয় জলের দাবিতে বৃহস্পতিবার সকাল থেকেই বিক্ষোভ। দীঘা সেজে উঠেছে নতুন সাজে। পর্যটকদের মূল আকর্ষণ হয়ে উঠেছে 300 বছরের প্রাচীন নোয়াখালী মন্দির। পাথরের মাঝে আলোকসজ্জা এবং জল ফোয়ারায় সেজে উঠেছে মন্দির। দীঘা যেন নতুন করে সাজছে। সমুদ্রের গর্জন, বালির মায়া, সবকিছুর মাঝেই এবার পর্যটকদের জন্য যোগ হচ্ছে এক নতুন মাত্রা। দীঘা মেরিন ড্রাইভের পাশে গড়ে উঠছে এক অপূর্ব নৈসর্গিক সৌন্দর্যের আবাস। 300 বছরের প্রাচীন মা নায়কালী মন্দির। শঙ্করপুরের আগে মেরিন ড্রাইভের ধারে গড়ে ওঠা এই ঐতিহাসিক ও সংস্কৃতি মণ্ডিত মন্দির। সন্ধ্যা নামলেই রঙিন আলোর রোশনাই, সঙ্গে 3D প্রজেকশন ম্যাপিং, জলকেলির ফোয়ারা আর মন্দির থেকে ভেসে আসা ঘণ্টার শব্দ।
সব মিলিয়ে এক অতুলনীয় অভিজ্ঞতা অপেক্ষা করছে পর্যটকদের জন্য। তারপরে এলাকাবাসীর সহযোগিতায় একচালা ঘরে মায়ের পুজো পাঠ হতো। তারপরে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় মন্দিরটি নবরূপে নতুন সাজে নতুন আঙ্গিকে গড়ে উঠেছে এবং এখানে শুধু আমাদের রাজ্যের মানুষ আসেন তা নয়, আমাদের ভারতবর্ষের বাইরেও বিভিন্ন বিদেশি পর্যটকরা আসেন। তারা অনেক আনন্দ উপভোগ করেন। লাইট সাউন্ড সিস্টেমের মধ্য দিয়ে তারা এখানে আলোর রোশনায় সাউন্ড সিস্টেম সহ ফোয়ারাটাও দেখতে পাবেন এবং বিভিন্ন ধরনের আলো এবং 3D প্রজেকশন ম্যাপিং চালু রয়েছে। প্রচলিত লোককথা অনুযায়ী প্রায় 300 বছর আগে গভীর জঙ্গলের মধ্যে একটি তেঁতুল গাছের কোঠর থেকে মায়ের আবির্ভাব ঘটে। সেখানেই কিছু সেবায়িত প্রথম মায়ের দর্শন পান। এক চালা ঘরে শুরু হয় পুজো, যা আজ এক বিশাল পুজোৎসবে পরিণত হয়েছে। প্রাচীন কাহিনী ও লোকবিশ্বাসে জাগ্রত এই দেবীকে কেন্দ্র করে আজ হাজার মানুষ ভিড় জমাচ্ছেন। কালী পুজোর আগেই চলছে প্রস্তুতি। স্থানীয় মানুষ থেকে প্রশাসন সবার নজর এই মন্দির সংলগ্ন অঞ্চলকে ঘিরে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উন্নয়নের জন্য যেভাবে রূপ পাল্টেছে, ঠিক একইভাবে দীঘার ন্যায়কালী মন্দিরও নতুনভাবে সুসজ্জিত হয়েছে। এখানে নতুন লাইট অ্যান্ড সাউন্ড যেটা খুবই আকর্ষণীয় হয়ে উঠেছে। আমার তো খুব ভালো লেগেছে এবং আশা করি এলাকাবাসী এবং যত দেশ বিদেশ থেকে এখন পর্যটক দীঘামুখী হচ্ছেন তাদেরও খুব ভালো লাগবে। বিশেষজ্ঞদের মতে এই ধরনের ধর্মীয় পর্যটন কেন্দ্রগুলি কেবল ধর্মের অভিজ্ঞতাই দেয় না, বরং এলাকার আর্থসামাজিক উন্নয়নেও বড় ভূমিকা নেয়। মা নায়কালী মন্দির ঘিরে দীঘার অর্থনীতিতে যে ইতিবাচক পরিবর্তন আসবে তা এখন কেবল সময়ের অপেক্ষা। দীঘা থেকে প্রদীপ মাইতির রিপোর্ট, ওঙ্কার বাংলা। সুন্দরবনে শুরু হচ্ছে এই মরশুমের মধু সংগ্রহের কাজ। কুলতলির বিট অফিস থেকে 55টি মৌয়াল দলকে দেওয়া হয়েছে ছাড়পত্র। বন দফতরের প্রত্যাশা এই বছর প্রায় 10 টন মধু সংগ্রহ করা সম্ভব হবে। বন দফতরের থেকে জানানো হয়েছে যে কোনো সময় সাহায্য এবং আপৎকালীন পরিস্থিতিতে তৎপর রয়েছে বন দফতর এবং পুলিশ কর্মীরা। মঙ্গলবার থেকে সুন্দরবনের অরণ্যে শুরু হয়ে গেছে মৌয়ালদের বার্ষিক মধু সংগ্রহ অভিযান। কুলতলির বিট ফরেস্ট অফিস থেকে বন দপ্তরের ছাড়পত্র নিয়ে 55টি দল গভীর জঙ্গলে পাড়ি দিচ্ছে। প্রত্যেক দলে রয়েছে 5 থেকে 7 জন সদস্য। বন দপ্তরের প্রত্যাশা প্রায় 10 টন মধু সংগ্রহ করা সম্ভব হবে। মৌয়ালরা প্রাচীনকাল থেকে জীবনের ঝুঁকি নিয়ে মধু সংগ্রহ করে আসছেন। এ এক দুঃসাহসিক পেশা। প্রতি মুহূর্তে ওত পেতে থাকে বাঘ, কুমির, বিষধর সাপ। আমরা মা বনবিবির কাছে আশীর্বাদ নিয়ে, আমরা নারায়ণীর কাছে আশীর্বাদ নিয়ে আমরা নদীতে যাই। তাই আমাদের বাচ্চা কাচ্চা সব ফেলে রেখে যেতে হয়, আমাদের খুব রিস্কের মধ্যে কাজ করতে হয়, যেতে হয়। তাই আমরা মধু কাটতে যাচ্ছি। ফাল্গুন, চৈত্র ও বৈশাখ এই 3 মাসই সুন্দরবনে মধু সংগ্রহের উপযুক্ত সময়। রওনা হওয়ার আগে বনবিবির পুজো দেওয়া হয়। দলে থাকা প্রতিটি সদস্য সঙ্গে রাখেন প্রয়োজনীয় সরঞ্জাম, যেমন বড় দা বা হেসো, ছোট মাঝারি দা, মোটা দড়ি, খড়, হাঁড়ি, বালতি, মুখোশ, নেট, গামলা এবং মধু সংরক্ষণের জন্য প্লাস্টিক ও টিনের ড্রাম। পুজোটা করা হয়েছে খুব ভালোভাবে। আজকে আমরা খুবই হ্যাপি আছি কি আমরা ডাইরেক্টর অ্যান্ড জয়েন্ট ডাইরেক্টর স্যারকেও আমাদের মধ্যে আজকে পেয়েছি, তো খুবই ভালো লাগছে সেটা দেখে। তো আজকে যেরকম আমরা আপনাদেরকে বিএলসি পাস পারমিটটা দেওয়াটা আজ থেকে আমরা স্টার্ট করছি, তো সেটা তো দিতেই হয়, কিন্তু তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে আমরা একটু কিছু ফার্স্ট এড কিটও দিয়ে দিচ্ছি, কিছু তার মধ্যে কিছু বেসিক ওষুধগুলো থাকবে, ব্যান্ডেজগুলো আছে, সে ছাড়া টেম্পারেচার থার্মোমিটারগুলো রয়েছে, সেগুলো আপনাদের সেইটা ঠিকঠাক থাকুক ওখানে। সাধারণত 10-15 দিনের এই অভিযানে তারা থেকে যান গভীর অরণ্যে। সেখান থেকেই সংগ্রহ করা মধু বন দপ্তরের কাছে তুলে দেন। এই 15 দিন তারা উপোস থাকেন। মাছ, মাংস ও শাকসবজি রান্না থেকে বিরত থাকেন স্ত্রীরা। তাদের একমাত্র কামনা স্বামীরা সুস্থভাবে ফিরে আসুন। প্রথমত আমরা এই আজকের অনুষ্ঠান যে আছে তার কিছু
কিছুদিন আগে আমরা ঝড়খালিতে একটা ট্রেনিং ক্যাম্প করেছিলাম ফর দ্য মৌলেস। তারা কিভাবে মধু কালেকশন করবে, মানে শুধু নিরাপত্তা তো, জঙ্গলের নিরাপত্তা এবং ওনাদের নিরাপত্তা দুটোতেই আমাদের নজর দিতে হয়েছে। তো কিভাবে মধু কালেকশন করতে হবে সেটা তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে সেটা ফলো করতে অনুরোধ করা হয়েছে এবং ওদের নিরাপত্তার জন্য আমাদের পেট্রোলিং টিম থাকবে। এবং তার সঙ্গে যেমন একটু আগে আপনারা জানতে পারলেন যে মইপিটে এই যে আপনার কোস্টাল যে থানা আছে এখানে এবং প্লাস আইসি যিনি আছেন তাকেও আমরা রিপোর্ট করেছি, তারাও নিজেদের টিম নিয়ে ওখানে থাকবেন এবং এদের যত যাচ্ছেন মধু কালেকশনের জন্য সবাইকার ফোন নাম্বার টিমেরগুলো আমাদের কাছে আছে এবং আমাদেরও ফোন নাম্বার ওনাদেরকে দেওয়া আছে এবং সেভাবে যোগাযোগ হবে। যখন অসুবিধায় পড়বেন তখন আমরা ডেফিনেটলি আমরা তাদের পাশে থাকছি। এই বছর উৎকৃষ্ট মানের মধুর দাম প্রতি কেজি 275 টাকা এবং নিম্ন মানের মধুর দাম নির্ধারণ করা হয়েছে 240 টাকা। বন দপ্তরের তরফে সংগৃহীত মধু ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট কর্পোরেশনের মাধ্যমে পরিশোধিত ও প্যাকেটজাত হয়ে মৌবন নামে বাজারজাত করা হবে। সুন্দরবন থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, ওঙ্কার বাংলা। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। অন্যান্য গুরুত্বপূর্ণ সংবাদের জন্য অবশ্যই চোখ রাখুন ওঙ্কার বাংলার পর্দায়। নমস্কার। এরকম চিৎকারের ফলে রাস্তা কিন্তু ব্লকেড হয়ে যায় এক সময় এবং এরপরে